গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 15th নভেম্বর 2024-এ কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। দেখো, আজকে তোমাদের 10:30-এ তোমাদের আজকে যে ক্লাসগুলো হবে আমি একবার বলে দিই। আজকে তোমাদের এখানে ক্লাস শিডিউলটা আমি রাখিনি। 8:45-এ তোমাদের আজকে ম্যাথের ক্লাস যেরকম হয় সেরকম হবে। 9:30-এ ইংলিশ ক্লাস, এটা তোমার কে এ স্টাডি চ্যানেলে হবে, ঠিক আছে, কে এ স্টাডিতে। বাদ বাকিগুলো সব নলেজ অ্যাকাউন্টেই হবে। 10:30-এ তোমাদের আজকে হিস্ট্রি এ টু জেড ক্লাস হবে, যেরকম আমি জিওগ্রাফি, ইকোনমি এগুলো করাচ্ছি, সেরকম হিস্ট্রি এ টু জেড এটা হয়তো এক ক্লাসে হবে না। তো আজকে তোমাদের 10:30-এ আর 7টাতে, এই দুটোতে আমি এই হিস্ট্রি এ টু জেড ক্লাসটা করানোর চেষ্টা করব। ওকে, তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থেকো তোমরা সবাই। আমি এগুলো ছাড়াও যদি আরও এক্সট্রা কোনো ক্লাস আজকে করানো হয় তোমাদের ক্লার্কশিপ স্পেশাল, সেটা তোমরা টেলিগ্রাম থেকে জানতে পেরে যাবে। কেমন? চলো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কে? দেখো, তৈয়ব ইকরাম, ইনি ছিলেন প্রথম মেয়াদ, এখনো সেকেন্ড টার্মের জন্যই তৈয়ব ইকরামকে আবার নিযুক্ত করেছে হকি ফেডারেশন, আন্তর্জাতিক হকি ফেডারেশন। দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি হিসাবে ইনি নির্বাচিত হয়েছেন। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন গঠিত হয় 1924 সালে। এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের লুজেনে। আর 140টা ন্যাশনাল অ্যাসোসিয়েশনসের মেম্বার রয়েছে। সিইও রয়েছেন থিয়েরি ওয়েল। তারপরে কে 2024 আইবিএসএফ পুরুষদের বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছে? আইবিএসএফ পুরুষদের বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ এটা জিতেছে হচ্ছে তোমার পঙ্কজ আদবানি। কিংবদন্তি ভারতীয় পঙ্কজ আদবানি কাতারের দোহায় আইবিএসএফ পুরুষদের বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপটা জিতেছে। 9 নভেম্বর 2024-এ খেলা ফাইনালে তিনি ইংল্যান্ডের রবার্ট হলকে 4-2 গোলে পরাজিত করেছেন। পদ্মভূষণ পাননি 2018-তে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, যেটা ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, এটা 2005-06 সেশনে পেয়েছিলেন। রাজ্যোৎসব প্রশস্তি কর্ণাটকের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, এটাও মনে রাখবে, 2007-এ ইনি পেয়েছেন এটা। আর কর্ণাটকের কেম্পে গৌড়া পুরস্কার 2007-এ। একলব্য পুরস্কার কর্ণাটকের সর্বোচ্চ ক্রীড়া সম্মান 2007-এ পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমরা যে জিকে ব্যাংকের কথা বলছিলে, এটা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রয়েছে। 2000 এমসিকিউ, 80টা মক টেস্ট জুড়ে উইথ এক্সট্রা কি পয়েন্টস। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, কম্পিউটার, শিল্প সংস্কৃতি, স্ট্র্যাটেজিকে সব সাবজেক্টই এখানে কভার করা রয়েছে, যেটা তোমাদের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী। এছাড়া ক্লার্কশিপের ফুল লেন্থ টেস্ট সিরিজগুলো রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, এগুলো উইথ সলিউশন তোমাদের। স্ট্যাটিক জিকেটাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আছে। জানুয়ারি থেকে জুলাইয়ের যে ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্র্যাকটিস করো মক টেস্ট হিসাবে, সেটাও তোমাদের এই অ্যাপেতেই রয়েছে। ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সেরটায় ফ্রি উইকলি টেস্ট সেকশনে আছে, বাদ বাকি টেস্ট সিরিজগুলো সব এইখানে রয়েছে। তোমরা আমাদের বিভিন্ন ইবুকগুলো ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে, যেমন সেপ্টেম্বর এর মানে তোমাদের অ্যাকচুয়ালি অক্টোবরের যে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এটা পাবলিশ হয়ে গেছে, তো এগুলো ইবুক সেকশন থেকে পাবে। আর জানুয়ারি থেকে জুলাই যে টপ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে, আর তার সাথে 68টা স্ট্যাটিক জিকের টেবিল ছিল, এগুলো তোমরা ইবুক সেকশনে সব পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা আমাদের পিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচে জয়েন করতে চাও, বা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেটে জয়েন করতে চাও, ডাব্লিউবিপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তনে জয়েন করতে চাও, বা এসএসসি ফাউন্ডেশন প্রাপ্তিতে জয়েন করতে চাও, অথবা আলাদাভাবে ইংরাজি ফাউন্ডেশন, ম্যাথ ফাউন্ডেশন, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন বা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনে যুক্ত হতে চাও, সেক্ষেত্রে এই পেড কোর্সে গিয়ে তোমরা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ চেক আউট করতে পারবে। আর যদি তোমাদের ফার্দার কোনো কোয়ারিজ থাকে, তো সেক্ষেত্রে তোমাদের নিচে যে নাম্বারটা রয়েছে, বা এই যে নাম্বারটা 9593430522, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কে 2024 আইবিএসএফ পুরুষদের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছে? পুরুষদের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ এটা জিতেছে হচ্ছে মোহাম্মদ আসিফ। পাকিস্তানি মোহাম্মদ আসিফ তৃতীয়বারের মতো আইবিএসএফ পুরুষদের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024 জিতে ইতিহাস তৈরি করেছেন। পঙ্কজ আদবানির পর তিনিই বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি 3বার আইবিএসএফ বিশ্ব পুরুষ স্নুকার চ্যাম্পিয়নশিপটা জিতেছেন। ফাইনালে মোহাম্মদ আসিফ ইরানের আলী ঘরাগৌজালাকে 5-3 ফ্রেমে পরাজিত করে আইবিএসএফ পুরুষদের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছেন। আইবিএসএফ সম্পর্কে আমরা যদি দেখি, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন। প্রাথমিকভাবে এটা 1971 সালে ওয়ার্ল্ড বিলিয়ার্ডস ও স্নুকার কন্ট্রোল কাউন্সিল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে এটা এই নামটা নিয়েছে 1973-তে।
আইবিএসএফ হচ্ছে পুরুষ আর মহিলাদের স্নুকার আর ইংলিশ বিলিয়ার্ডের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা, আর সদর দপ্তর রয়েছে কাতারের দোহায়। আর কাতারের মুবারক আলী খায়ারিন হচ্ছেন এনার সভাপতি। তারপরে 2024 সালের ভারতীয় খেলাধুলা সম্মাননা অনুষ্ঠানে বর্ষসেরা কোচ, মহিলা কোচ পুরস্কারে কে জিতেছেন? এটা জিতেছেন সুমা শিরুর। ভারতীয় শুটিং দলের প্রাক্তন প্রধান কোচ সুমা শিরুর 2024 সালের ভারতীয় খেলাধুলা সম্মাননা অনুষ্ঠানে বর্ষসেরা কোচ পুরস্কারটা জিতেছেন। প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিকে ভারতের শুটিং দলের সাফল্যের জন্যই তিনি ছিলেন মূল ব্যক্তিত্ব আর কি। তারপরে ইন্টারন্যাশনাল অ্যানসিয়েন্ট আর্টস ফেস্টিভ্যাল 2024 এটা কোথায় আয়োজিত হয়েছিল? এটা আয়োজিত হয়েছিল কোথায়? নিউ দিল্লিতে, নয়াদিল্লিতে। অষ্টম আন্তর্জাতিক প্রাচীন শিল্প উৎসব এবং সিম্পোজিয়াম নিউ দিল্লিতে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এটা কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে। এই জায়গাতে হয়েছিল 8 থেকে 10 নভেম্বর 2024-এ। রাইজ অ্যান্ড উইজডম সোসাইটি এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস যেটা নিউ দিল্লিতে রয়েছে, এই অষ্টম আন্তর্জাতিক প্রাচীন শিল্প উৎসব আর সেমিনারটা আয়োজন করেছিল। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ যোশী। তারপরে ভারতের কোন রাজ্যে নিঙ্গল চাক্কোবা উৎসব, পারিবারিক ঐক্যের প্রতীক, এটা প্রাথমিকভাবে পালিত হয়? দেখো, নিঙ্গলা চাক্কোবা উৎসব এটা মণিপুরে পালিত হয়, মনে রাখবে ভালোভাবে। মণিপুরের মেইতেই সম্প্রদায় এটাকে করে থাকে, নিঙ্গল চাক্কোবা উদযাপন করে। উৎসবটার নাম নিঙ্গল চাক্কোবা, এটা করে মেইতেই সম্প্রদায়। এটা একটা গুরুত্বপূর্ণ উৎসব যেটা পারিবারিক ঐক্য এবং একতাকে উন্নীত করে। বিবাহিত কন্যারা ভোজন, উপহার বিনিময় এবং পুনর্মিলনের জন্য তাদের মাতৃগৃহে ফিরে আসে। আর ঐতিহ্যের মধ্যে রয়েছে ছেলেরা 1 সপ্তাহ আগে বোনদের আমন্ত্রণ জানায় পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার উপর, শক্তিশালী করার জন্য আর কি এই ধরনের আর কি রীতি তারা করে, মেইতেই সম্প্রদায়টা করে থাকে। আর একবার উৎসবের নামটা মনে রাখো, নিঙ্গল চাক্কোবা। আর মণিপুরের গঠন হয়েছিল 1972 সালে রাজধানী ইম্ফলে। আন্তর্জাতিক সীমানা যদি দেখি, মায়ানমারের সাথে রয়েছে মণিপুরের সীমানা। আর 3টে রাজ্যের সাথে সীমানা রয়েছে, মিজোরাম, আসাম, নাগাল্যান্ড। জেলার সংখ্যা মোট 16টা, সরকারি ভাষা মণিপুরি। অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি, বিধানসভার আসন রয়েছে 60টা, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 2টো আসন, হাইকোর্ট মণিপুর হাইকোর্ট ইম্ফলে রয়েছে। প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু, আর বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কৈরেং সিং, আর বর্তমান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তারপরে সম্প্রতি সংবাদ শিরোনামে আসা সিংহাচলম মন্দিরটা কোন রাজ্যে অবস্থিত? এখানে একটু তোমাদের ইংরাজি টাইপিংটা মিস্টেক রয়েছে। সম্প্রতি সংবাদ শিরোনামে আসা সিংহাচলম মন্দির এটা কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ মানে আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এপিগ্রাফিস্টরা যারা লিপি নিয়ে পড়াশোনা করে, লিপি রিলেটেড স্টাডিকে আমরা কি বলি? এপিগ্রাফিস্ট। এপিগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে আমরা বলি এপিগ্রাফিস্ট। তো এপিগ্রাফিস্টরা সম্প্রতি 13 দশকের সিংহাচলম মন্দিরে ভগবান হনুমান মূর্তির উপরে একটা তেলেগু শিলালিপি খুঁজে পেয়েছেন। এই সিংহাচলম মন্দির, যেটাকে ভরাহ লক্ষ্মী নরসিংহ মন্দিরও বলা হয়, তোমাদের যদি আসে ভরাহ লক্ষ্মী নরসিংহ মন্দির কোথায় রয়েছে, তোমরা বলবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রয়েছে। 11 শতকে উড়িষ্যার গজপতি শাসকদের দ্বারা এটা নির্মিত হয়েছিল, ভালোভাবে মনে রাখবে। এই মন্দিরটা 1300 শতাব্দীতে ভেঙ্গি চালুক্য এবং পরে পূর্ব গঙ্গা রাজবংশ প্রথম নরসিংহ দ্বারা সংস্কার করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 সালে। রাজধানী অমরাবতী। আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা 5টা রাজ্যের সাথে আছে, উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক আর তামিলনাড়ু। জেলার সংখ্যা 26। সরকারি ভাষা তেলেগু। বিধানসভার আসন 175, রাজ্যসভার আসন 11টা, লোকসভার আসন 25টা। আর অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট হচ্ছে তোমার এখানকার হাইকোর্ট। প্রথম রাজ্যপাল ছিলেন চন্দুলাল মাধবলাল ত্রিবেদী। বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজির। প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম, বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, তেলেগু দেশম পার্টির। তারপরে প্রতি বছর জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয়? ন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয় 11 নভেম্বরে।
স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকীতে প্রতি বছর 11ই নভেম্বর আমরা জাতীয় শিক্ষা দিবসটা পালন করে থাকি। এটা দেশে প্রাথমিক, মাধ্যমিক এইসব শিক্ষার প্রচারের পাশাপাশি বৈজ্ঞানিক জ্ঞানের অগ্রগতিতে তার উল্লেখযোগ্য অবদানকে স্মরণ করে আর কি, মানে আমাদের মৌলানা আবুল কালাম আজাদের। তিনি 1923 সালের 35 বছর বয়সে ভারতের জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতিও হয়েছিলেন। এটাও তোমাদের পরীক্ষাতে খুব আসে। 1992 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর ন্যাশনাল এডুকেশন ডে 2024-এর থিম হচ্ছে লার্নিং ফর লাস্টিং পিস। নতুন দিল্লিতে অনুষ্ঠিত FISU বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল পুরুষ দলের ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন? এটা জিতেছেন উমা মহেশ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত FISU বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল পুরুষ দলের ইভেন্টে 20 বছর বয়সী শুটার উমা মহেশ স্বর্ণপদকটা জিতেছেন। উমা মহেশ এর আগে দুটো ISSF বিশ্বকাপে স্বর্ণপদক আর একটা এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। এই FISU বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ যেটা, এটা বিশ্ববিদ্যালয় ক্রীড়াবিদদের জন্য একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। তারপরে অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর এর অধীনে বিহারে কোথায় ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি করা হচ্ছে? এটা তৈরি করা হচ্ছে তোমার গয়াতে। ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর এর অধীনে বিহারের গয়াতে তৈরি করা হচ্ছে। ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার গয়াতে 1670 একর জমিতে হবে এবং 16,524 কোটি টাকা এর জন্য ইনভেস্ট করা হচ্ছে। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। আর বাবর আর রানার মধ্যে যে যুদ্ধ হয়েছিল এটা হচ্ছে আমাদের খানোয়ার যুদ্ধ। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পলাশির যুদ্ধ কবে হয়েছিল, আর তানসেন কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 14 নভেম্বর 2024 এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল? 8ই নভেম্বর ভারতের প্রথম ডিজিটাল জনসংখ্যা গুড়ি কোন শহরে উদ্বোধন করা হয়েছে? বেঙ্গালুরু। ভিসা ভারতের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাকে নিযুক্ত করেছে? ঋষি ছাবড়া। কোন দেশ 16 বছরের কম বয়সী শিশুদের প্রণয়ন করবে? কোন দেশ 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করবে? অস্ট্রেলিয়া। মধ্যপ্রদেশ সহ কোন রাজ্য চিতা সংরক্ষণের জন্য একটি যৌথ করিডোর ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে? রাজস্থান। ভারতের কোন রাজ্যে পঞ্চম ভারত ভিয়েতনাম যৌথ সামরিক মহড়া উইনব্যাক্স অনুষ্ঠিত হচ্ছে? হরিয়ানা। ভারতের ডাবল অলিম্পিক পদক জয়ী নীরজ চোপড়ার নতুন কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্যান জেলেজনি। 2024 সালের নভেম্বরে মধ্যপ্রদেশ রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? পঙ্কজ ত্রিপাঠী। 2024 সালের নভেম্বরে আন্তঃরাষ্ট্রীয় পরিষদের, এটা অ্যাকচুয়ালি আন্তঃরাজ্য হবে, ঠিক আছে, স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোথায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মেজর রালেংনাও বব খাথিং মিউজিয়াম অফ বীরত্ব উদ্বোধন করেছেন? অরুণাচল প্রদেশ। বিশ্ব রেডিওগ্রাফি দিবস প্রতি বছর কোন দিন পালিত হয়? 8 নভেম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে ফিডব্যাক জানাও। যারা প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চাও অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।